শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরলরেখা অনুশীলনী 3E এর এখানে 13 এবং 14 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। 13 এবং 14 এই দুইটা গ্রুপের অঙ্কগুলো করলে শিক্ষার্থী বন্ধুরা এখানে অনুশীলনী 3E তোমাদের শেষ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো এখানে 13 নম্বর গ্রুপে দেখো এখানে দুইটি অঙ্ক আছে। এখানে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু নতুন করে আবার সূত্র জানার দরকার হবে না। আগে যে সূত্রগুলো সেই সূত্র দিয়েই আমরা কিন্তু করতে পারবো। তাই এইগুলো নতুন আমি সূত্র দিচ্ছি না, সরাসরি অঙ্কগুলো করে দিচ্ছি। তাহলে এবার তোমরা 57 নম্বর এই অঙ্কটা দেখো। এখানে কি আছে যে দেখাও যে x ইকুয়াল a, y ইকুয়াল b, আরেকটা আছে y ইকুয়াল mx এর রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল এত বর্গ একক দেওয়া আছে। এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে তিনটা সমীকরণ আমরা লিখলাম যে x ইকুয়াল a, y ইকুয়াল b, y ইকুয়াল হচ্ছে mx। এখানে তিনটা সমীকরণ আমাদের দেওয়া আছে। এই তিনটা সমীকরণকে 1 2 3 দ্বারা আমরা প্রকাশ করলাম। তো এখন তোমরা যদি চিত্র আকারে দেখো, এখানে চিত্র যে দিতে হবে তা না, একটু বোঝার জন্য শুধু দেখো। এখানে মনে করো এটা হচ্ছে x ইকুয়াল a, তাহলে x ইকুয়াল a কিন্তু এটা আমি x অক্ষ দিলাম, এটা y অক্ষ দিলাম। x ইকুয়াল a মানে এটা কিন্তু y অক্ষের সমান্তরাল হয়, তাহলে x ইকুয়াল a এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তারপর আরেকটা সমীকরণ দেখো y ইকুয়াল b, আর y ইকুয়াল b হলে এটা কিন্তু x অক্ষের সমান্তরাল হয়, আর x ইকুয়াল a হলে সেটা y অক্ষের সমান্তরাল হয়। তাহলে x ইকুয়াল a এটা আমি দিলাম y অক্ষের সমান্তরাল, আর y ইকুয়াল b এটা আমি দিলাম x অক্ষের সমান্তরাল। তাহলে 1 নং রেখা, এটা 2 নং রেখা, এই দুইটা মনে করো এখানে এই বিন্দুতে ছেদ করে। তারপর এটা হচ্ছে y ইকুয়াল mx। তো y ইকুয়াল mx এটা কিন্তু আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এইখানে যদি আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা নিই, তাহলে দেখো এইখানে একটা কিন্তু ত্রিভুজ হয়ে যাবে। তাহলে এখানে আমি এখন কি দিলাম, একটা মূল বিন্দুগামী সরলরেখা দিলাম। তাহলে দেখো এইটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে y ইকুয়াল হচ্ছে এই যে mx, এটা হচ্ছে এই যে 3 নাম্বার। তাহলে দেখো এই যে তিনটা রেখা, এই তিনটা রেখা দ্বারা কিন্তু একটা এখানে ত্রিভুজ গঠন হচ্ছে। এই যে এটা একটা ত্রিভুজ গঠন হচ্ছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। তা যাই হোক, এখানে যেটা বিষয় তোমরা যেটা লিখবে দেওয়া আছে x ইকুয়াল a, y ইকুয়াল b, y ইকুয়াল mx, এখানে তিনটা রেখা দিয়ে দিলাম। তখন আমরা লিখবো 1 ও এই যে 2 নং রেখার ছেদবিন্দু। তাহলে 1 ও 2 নং রেখার এখানে ছেদবিন্দু। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু কি হবে দেখো, এটা যদি আমি a ধরি, এখানে 1 নং এ দেখো x ইকুয়াল a, y ইকুয়াল b। তাহলে এখানে x এর মান দেওয়া আছে, y এর মান আছে, x আর y মিলেই তো আমাদের বিন্দু হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল a, b। তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু a ধরলাম। তারপরে আমরা যদি এবার 2 ও 3, 2 ও 3 নং রেখার ছেদবিন্দু, 2 ও 3 নং রেখার ছেদবিন্দু এটা ধরলাম b। এখন দেখো 2 নং এ দেখো, 2 নং এ এখানে কিন্তু y ইকুয়াল b আছে। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক হইতে আমাদের ভুজ এবং কোটি লাগে। y ইকুয়াল b, সরাসরি কোটি তো এখানে b। তারপর আমাদের লাগবে ভুজ। এখন 3 নং সমীকরণে দেখো y এর মান যদি আমি b বসাই, m টা যদি এদিক বাম পাশে চলে আসে, x ইকুয়াল তাহলে কি হবে b বাই m। তাহলে এই y এর পরিবর্তে যদি আমরা এখানে b বসাই, x এর মান পাবো আমরা b বাই m। তাহলে এই যে b বাই m, এইটা হলো b বিন্দুর স্থানাঙ্ক। এখন এই যে 3 ও এখানে 1 নং রেখার ছেদবিন্দু, 3 ও 1 নং রেখার ছেদবিন্দু, এটা c ধরলাম। 3 ও 1, এখানে 3 1 এ দেখো x এর সরাসরি এখানে a, তাহলে x এর মান তো এখানে হলো a। এখন x এর মান যদি a বসাই, y ইকুয়াল কি ma, x এর মান a বসালে y ইকুয়াল হচ্ছে এই যে ma। তাহলে দেখো a b c তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমাদের বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার যেটা নিয়ম, যে 1 ও 2, 1 ও 2, 2 ও 3, 3 ও 1, মানে চক্রক্রমিক আকারে একই আকারে আমাদের লিখতে হবে। তাহলে 1 ও 2 নং রেখা ছেদবিন্দু a, 2 ও 3 নং রেখা ছেদবিন্দু b, 3 ও 1 নং রেখা ছেদবিন্দু c। এখন এই তিনটা বিন্দু মিলে আমরা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো এইখানে যদি দেখো, যেমন এটা 1 নং, এটা হচ্ছে 2 নং, তাহলে 1 নং ও 2 নং রেখার ছেদবিন্দু a। তারপর এইখানে এই 2 নং আর 3 নং ছেদবিন্দু হচ্ছে এটা হচ্ছে b। তাহলে এই বিন্দুটা হচ্ছে তোমার হচ্ছে b বাই m, হচ্ছে b।
তারপর এখানে 3 নং আর 1 নং রেখার ছেদবিন্দু এটা হচ্ছে সি, তাহলে হচ্ছে এ কমা হচ্ছে এটা এম এ। এখন এই তিনটা বিন্দু মিলে আমরা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো এখন এখানে তোমরা নিচে লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, যে এখন হচ্ছে কি, যে এখন এই যে ত্রিভুজ এ বি সি, এই তিনটা বিন্দু নিয়ে আমরা ত্রিভুজ গঠন করব। ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, এই যে মডুলাস আমাদের দিতে হবে। তারপর এখানে প্রথম বিন্দুটা কি হচ্ছে এ বি, আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে বি বাই এম কমা বি, আবার এখানে এ, আর এটা হচ্ছে এম এ, আর এখানে আমরা এই যে 1 1 1 দিব, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা এটা সরাসরিও বিস্তার করতে পারি, নাহলে এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় থেকে তৃতীয় সারি আমরা বিয়োগ করতে পারি, হুবহু এটা নির্ণায়কের নিয়মেই। তা আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, এ থেকে এটা বিয়োগ করলে কি হচ্ছে দেখো, আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করি, তাহলে এ মাইনাস এই যে বি বাই এম, আবার বি থেকে বি বিয়োগ করলে এটা 0 হচ্ছে, আবার 1 থেকে 1 বিয়োগ করলে এটাও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলাম। এবার দেখো আমরা এখন দ্বিতীয় সারি থেকে আবার তৃতীয় সারি বিয়োগ করব। তো এখন দ্বিতীয় থেকে তৃতীয় সারি না বিয়োগ করলেও হয়, এটা আমরা দুইটা কিন্তু 0 পেয়ে গেছি। তাহলে দুইটা যেহেতু শূন্য, আমাদের কিন্তু নির্ণায়কের আকারে করলে প্রধান যেটা লক্ষ্য দুইটা 0 আনার। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করার ফলে এ থেকে এটা বিয়োগ করলাম, বি থেকে বি বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, দুইটা 0 হয়ে গেছে। যাই হোক, এখন আমরা আর এটা করব না, এটা এমনিতে যা আছে দ্বিতীয় তৃতীয় সারি যা আছে তাই লিখবো। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় সারি যা আছে তাই লিখবো। নির্ণায়কের অঙ্কের একটা নিয়ম, যে প্রথম সারিটা পরিবর্তন কি করলাম, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি আমরা বিয়োগ করলাম। এখন এইখানে যে তোমাদের হচ্ছে দুইটা 0 আসলো, দুইটা 0 আসলে এইখানে যখন এটা আমরা কমন নিব, তখন এই সারি এই কলাম বাদ এই চারটা নিয়ে আমাদের বিস্তার করতে হয়, তোমরা এগুলো জানো। তো এখন এইখানে আমি এই যে হাফ নিলাম, এখানে আমি হাফ নিলাম, তখন এখানে কি হচ্ছে যে আমি যদি এখন কি কমন নিব, এখানে এ মাইনাস বি বাই এম কমন নিই, তাহলে এখানে এ মাইনাস এই যে বি বাই এম যদি আমি কমন নিই, তাহলে এই সারি এই কলাম বাদ যাবে, বি এর সাথে 1 গুণ হবে এই যে বি, মাইনাস এই যে 1 এর সাথে আবার এম এ গুণ হবে যে এইখানে, তাহলে এম এই হচ্ছে। তারপর দেখো যখন আমি 0 কমন নিব, 0 কমন নিলে এদিকে আমরা যতই গুণ করি 0ই হবে, আবার যখন 0 কমন নিব যতই গুণ করি 0ই হবে, এটা কিন্তু আমাদের আর লেখার দরকার হচ্ছে না। তাহলে এইটা আসলো। এখন এটাকে যদি আমরা হিসাব নিকাশ করি, দেখো এখানে তোমরা নিচে লিখবে, আমি পাশে দেখাচ্ছি, এটার পর এটা তোমরা লিখবে। তো এইখানে কি হচ্ছে, আমি যদি এমটা এখানে লসাগু করি, এমটা লসাগু করলে কি হচ্ছে, এখানে এমটা লসাগু করলে এখানে হচ্ছে এম এ মাইনাস বি, আর এইটা কি আছে বি মাইনাস এম এ। এখন আমাদের উত্তরটা দেখতে হবে কি আছে, যেহেতু এখানে উত্তরটা দেওয়া আছে বি মাইনাস এম এ হোল স্কয়ার, তোমরা মডুলাসের ভিতরে দেখো বি মাইনাস এম এ হোল স্কয়ার আছে, তাহলে এইখানে হাফটা থাকলো। এখন যদি আমরা বিটা সামনে নিই, এমনি এম এ এটা পিছনে নিই, তাহলে সামনে একটা কিন্তু মাইনাস আসবে, তাহলে বি মাইনাস এই যে এম এ, তার সাথে এখানে তো বি মাইনাস এম এ কিন্তু আমাদের আছে, বি মাইনাস এম এ এখানে আছে, আর হরেতে আমাদের আছে এম। যেহেতু এটা মডুলাস, মডুলাসের ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, মডুলাসের ক্ষেত্রে মাইনাসটা আমরা বাদ দিতে পারি, কারণ মডুলাস সবসময় ধনাত্মক মান দিয়ে থাকে। তাহলে এখন এটা কি হবে দেখো, এই যে 2টা কিন্তু এম এর সাথে গুণ হবে, তাহলে 2টা এম এর সাথে গুণ হলো, 2টা এম এর সাথে গুণ হলো, আর বি মাইনাস এম এ, বি মাইনাস এম এ, আমরা এখন বি মাইনাস এই যে এম এ এটা হোল স্কয়ার হলো, তখন এটা এই মডুলাসের মধ্যে দিলাম, এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এবার 58 নম্বর এই অঙ্কটা দেখি। তো এইখানে 58 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, একটি ত্রিভুজের বাহুগুলির সমীকরণ, মানে একটা ত্রিভুজের যে 3টা বাহু 3টা শীর্ষ রয়েছে, এখানে 3টা বাহুর সমীকরণ দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, x প্লাস 2y ইকুয়াল 4, 2x মাইনাস y ইকুয়াল 3, আর x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0। প্রমাণ করো যে ত্রিভুজটি সমকোণী এবং তার ক্ষেত্রফল এত বর্গ একক। ত্রিভুজটি আমাদের সমকোণী দেখাইতে বলছে। তোমরা যদি এখানে দেখো, মনে করো এটা একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এখন এইখানে মনে করো 3টা বাহু 3টা সমীকরণ দিয়ে এখানে সূচিত করা হলো। এখন 3টা বাহু যদি এখানে 3টা সমীকরণ
দিয়ে সূচিত করা হয়। তাহলে মনে করো এক নংটা কি আছে, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4। তাহলে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল 4, মনে করো এটা আমি দিলাম এই যে 1 নং, তারপরে এইটা আমি দিলাম এই যে 2 নং, আর এটা হচ্ছে তোমার এই যে 3 নং মনে করো। তো এই যে একটা ত্রিভুজের যে তিনটা বাহুকে তিনটা সমীকরণ দ্বারা সূচিত করা হলো। তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু আমরা এ ধরবো, 2 আর 3 নং রেখার ছেদবিন্দু বি ধরবো, 3 এবং 1 নং রেখার ছেদবিন্দু এরকম করে সি ধরবো। যাই হোক, এখানে যেটা বিষয় 1 ও 2 নং রেখার ছেদবিন্দু হচ্ছে এ। তো এইখানে তোমরা যদি এই প্রত্যেকটা বর্জ্য গুণন করতে চাও অনেক সময় লাগবে, কিন্তু এগুলো সরাসরি বের করার চেষ্টা করবে। আর তোমাদের একটু অভ্যাস তো করতেই হবে, কারণ ভর্তি পরীক্ষা তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তারপর দেখো 1 ও 2 নং রেখার ছেদবিন্দু, দেখো 2 নং 1 ও 2 যখন আমরা বের করব, 2 নং রেখার সাথে যদি আমরা 2 গুণ করি, তারপরে 1 এর সাথে 2 আমরা যোগ করি, তাহলে এখানে প্লাস 2i এখানে মাইনাস 2i কাটা যাবে। আমরা যদি 2 গুণ করি প্লাস 2i মাইনাস 2i কাটা যাবে। এখানে এটা 2 গুণ করলে কি 4x, আর x যোগ করলে 5x হবে, 5x। আর এটা 2 গুণ করলে কত হচ্ছে 6, 6 আর 4 এ 10 হচ্ছে। তাহলে এদিক 5x বাই 10, তাহলে 5 দ্বারা যদি ভাগ দিই x ইকুয়াল কিন্তু আমাদের চলে আসবে কত, x ইকুয়াল তাহলে আসতেছে 2। তাহলে x ইকুয়াল হচ্ছে 2, আর এখানে x এর মান যদি আমরা 2 বসাই, 2টা যদি এদিক চলে যায়, 4 থেকে 2 বাদ দিলে 2, আবার 2 দ্বারা যদি ভাগ দিই y ইকুয়াল হচ্ছে 1। এই যে সরাসরি এইভাবে কিন্তু তোমরা বের করার চেষ্টা করবে। তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু আমরা পাইলাম এটা। এখন মনে করো এই যে 2 ও 3 নং রেখার ছেদবিন্দু, 2 ও 3 নং রেখার ছেদবিন্দু এটা দিলাম মনে করো এই যে বি। তাহলে এখন 2 আর 3 নং রেখার ছেদবিন্দু, এখন এখানে কি আছে যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল 3, আর এখানে x মাইনাস ওয়াই এ প্লাস 2 ছিল। এখন মনে করো একই আকার করার জন্য এখানে 2টাকে আমি ডান পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 2। এখন দেখো এখানে 2 এর সাথে 3 যদি আমরা যোগ করি না বিয়োগ করি, বিয়োগ করলে এখানে একটা কি এটা আছে তোমাদের মাইনাস 1, এটা মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস ওয়াই আছে, এটা মাইনাস মাইনাসে তখন প্লাস ওয়াই হয়ে যাবে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কিন্তু কাটা যাবে। যাই হোক 2x থেকে যদি x বিয়োগ করি x হচ্ছে, আবার 3 থেকে যদি এটা বিয়োগ করি বিয়োগ বিয়োগে যোগ হবে, তাহলে এখানে 3 আর 2 5 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে তোমাদের x এর মান হচ্ছে এই যে 5। x এর মান যদি আমরা 5 বসাই, দেখো এখানে x এর মান 5 বসাই, এই 5 এই পাশে গেলে মাইনাস, তাহলে মাইনাস 2 মাইনাস 5 মাইনাস 7, তাহলে মাইনাস y ইকুয়াল মাইনাস 7, y ইকুয়াল 7 হবে। তাহলে এখানে কত হচ্ছে এই যে 5,7, এটা বি বিন্দু হলো। এখন দেখো আমরা এখানে এই যে 3 ও 1 নং রেখার ছেদবিন্দু, 3 ও 1 নং রেখার ছেদবিন্দু এটা সি বিন্দু হচ্ছে 3 আর 1। তাহলে এটা কি করব, আমরা যদি 3 নাম্বার সমীকরণের সাথে আমরা 2 গুণ করে 1 এর সাথে যোগ করি, তাহলে এটা 2 গুণ করে যোগ করলে দেখো প্লাস 2i, এই মাইনাস 2i কাটা যাচ্ছে। তাহলে এইটা 2 গুণ করলে 2x, 2x আর x যোগ করে 3x। এখন দেখো এটা যে 2 গুণ করি আমরা, তাহলে এখানে মাইনাস 4, প্লাস 4 আর মাইনাস 4 যোগ করে এখানে কি হচ্ছে প্লাস 4 মাইনাস 4, এখানে যদি আমরা যোগ করি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে x ইকুয়াল কিন্তু এটা 0 হলো। x এর মান যদি 0 বসাই, এখানে দেখো x এর মান 0 বসাই, তাহলে মাইনাস y ইকুয়াল মাইনাস 2, তাহলে y ইকুয়াল 2। তোমরা এইভাবে মুখে মুখেও কিন্তু হিসাবগুলো বের করে নিতে পারো। তাহলে 1 ও 2 নং রেখার ছেদবিন্দু এ, 2 ও 3 নং রেখার ছেদবিন্দু বি, আর এখানে 3 ও 1 নং রেখার ছেদবিন্দু আমরা সি পেলাম। এরকম 3টা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদের যেটা কাজ হচ্ছে, যেহেতু সমকোণীর বিষয়টা বলছে, তাহলে এইখানে আমরা এই যে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। মানে এখানে যে 3টা শীর্ষবিন্দু পেয়ে গেলাম, তাহলে এ আর বির মধ্যে দূরত্ব বের করব। তাহলে এ আর বির মধ্যে দূরত্ব বের করলে দেখো 2 মাইনাস 5 হোল স্কয়ার আর 1 মাইনাস এই যে 7 হোল স্কয়ার। তাহলে এখানে 2 মাইনাস 5 1 মাইনাস 7, এটা হিসাব করলে 45 হয়, রুট এই যে 45 হলো। তারপর এ বি, এখন এই যে বিসি, বিসি যদি বের করি তাহলে 5 মাইনাস 0 হোল স্কয়ার আর এখানে 7 মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে 5 মাইনাস 0 7 মাইনাস 2, এখানে 25 25 50, তাহলে এটা হচ্ছে রুট এই যে 50। তারপর এখানে এই যে সি এ, তাহলে এ বি বি সি সি এ, এরকম করে আমরা এই 3টা বাহুর দৈর্ঘ্য বের করে নিব। তাহলে এটা কি হবে,
এ আর সির মধ্যে দূরত্ব বের করলে 2 - 0 হোল স্কয়ার, এই যে 1 - 2 হোল স্কয়ার, এটা তাহলে হচ্ছে এখানে রুট এই যে 5। এখন দেখো এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য বের করলাম, এখানে দেখতে হবে ছোট দুইটা কোন দুইটা, এ বি আর এসি, এ বি আর এসি বা সি এই দুইটা কিন্তু ছোট, এ বি আর এসি এই দুইটাই আমাদের ছোট। তাহলে ছোট দুইটা বর্গ করে আমরা যোগ করব। তাহলে এইখানে দেখো যে এ বি স্কয়ার প্লাস হচ্ছে মনে করো এ সি স্কয়ার, তাহলে এইখানে 45 এর উপর রুট 45 এর উপর স্কয়ার করলে 45 হচ্ছে, তারপর এখানে রুট 5 এর উপর স্কয়ার করলে এটা 5 এ হচ্ছে, তার মানে এটা কিন্তু 50 হয়ে যাচ্ছে। এটাকে আমরা এখন কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে রুট 50 তার উপর স্কয়ার লিখতে পারি, তার মানে কি রুট 50 এর উপর স্কয়ার, তাহলে এটা কি হবে বিসির উপর স্কয়ার, এই যে বিসির উপর স্কয়ার হচ্ছে। এখন দেখো যেহেতু এখানে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কয়ার, অতএব এবিসি একটি কি সমকোণী ত্রিভুজ গঠন করে, অতএব এখানে এই যে এবিসি একটি একটি এখানে সমকোণী ত্রিভুজ গঠন করে, ত্রিভুজ এই যে গঠন করে। তাহলে এইখানে আমরা বলতে পারলাম যে এইখানে তিনটা সমীকরণ যে আছে, তিনটা সমীকরণ নিয়ে একটি এইখান বা তিনটা সমীকরণ বা তিনটা যে রেখা আছে, এই রেখা তিনটির দ্বারা যে একটা ত্রিভুজ গঠিত হয়, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এইখানে ক্ষেত্রফল বের করতে বলছে, এখন অতএব এখানে ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফল জানি হাফ ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি বলতে এখানে সবচেয়ে বড় বাহুটা কিন্তু অতিভুজ হবে, তাহলে এই যে রুট 50 এটা সবচেয়ে বড়, এটা অতিভুজ, তাহলে এই দুইটার মধ্যে একটা ভূমি মনে করো এবি, এখানে চিত্রটা দেখো এবি ভূমি আর এসি হচ্ছে লম্ব, তাহলে এখানে এই যে তোমাদের হচ্ছে এবি ইন্টু হচ্ছে এই যে এসি, তাই এখন হাফ এইখানে এবি তাহলে কি হচ্ছে এই যে রুট 45, আবার এসি হচ্ছে তোমাদের রুট 5। এখন যদি আমরা এটা হিসাব করি তাহলে 45 আর 5 গুণ করলে এটা হচ্ছে 225, তারপর এইখানে 225 এটা তাহলে 15 স্কয়ার হয়, তাহলে এখানে হচ্ছে এই যে 15 বাই হচ্ছে এই যে 2। এখন এটাকে যদি মিশ্র ভগ্নাংশ করি তাহলে এটা হবে 7 × 1/2 এত বর্গ একক, এটা আমাদের ক্ষেত্রফল চলে আসলো। তোমরা এবার এখানে 59 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 14 নাম্বার গ্রুপে দেখো তিনটি অঙ্ক আছে, তো 14 নাম্বার গ্রুপে এখানে তিনটি অঙ্ক যে আছে, প্রথম অঙ্কটা দেখো এখানে কি আছে, তো দেখাও যে x - 2i + 5 = 0 রেখাটি -3,6 বিন্দু দিয়ে x - 2i - 5 = 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। তো প্রশ্নটা একটু ভাষাটা কঠিন আছে, তো এখন চিত্রের আলোকে যদি দেখাই, যেমন এখানে প্রশ্নটা কি বলছে, দেখাও যে x - 2i + 5 = 0 রেখাটি, তাহলে এখানে এই যে মনে করো x - 2i + 5 = এই 0, এখন এই রেখাটি কি করছে -3,6 বিন্দু দিয়ে, যে মনে করো এই বিন্দুটা হচ্ছে এই যে -3,6, এই -3,6 বিন্দু দিয়ে এত রেখার উপর, এখানে রেখাটা হচ্ছে যে x - 2i - 5 = হচ্ছে 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। তাহলে এই বিন্দু থেকে এই যে -3,6 বিন্দু থেকে x - 2i - 5 = 0 রেখার উপর অঙ্কিত যে এই রেখাংশটা, এই রেখাংশটাকে x - 2i + 5 = 0 এই রেখাটা কি করছে সমান দুই ভাগে বিভক্ত করছে, এটাই আমাদের দেখাইতে বলছে। তাহলে কি হলো এই যে -3,6 এই বিন্দু থেকে x - 2i - 5 = 0 রেখার উপর যে এই রেখাংশ, এই রেখাংশকে x - 2i + 5 = 0 রেখাটা সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে, এটাই আমাদের দেখাইতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নং রেখা, এটা হচ্ছে 2 নং রেখা, প্রদত্ত রেখা দ্বয়, এখানে দুইটা রেখা দেওয়া আছে, আমি এগুলো লিখে রাখছি, তোমরা লিখবে এখানে প্রদত্ত রেখা দ্বয়, এখানে 1 নং 2 নং দিলাম। এখন যেটা বিষয়, এই যে 2 নং রেখাটা আছে, এই যে 2 নং রেখার উপর এখানে মনে করো এই যে আলফা, বিটা যে কোনো একটা আমরা বিন্দু ধরে নিব,
তো এখানে 2 নং রেখার উপর মনে করো এই যে 2 নং রেখার উপর এখানে আলফা কমা বিটা, তো 2 নং রেখার উপর আলফা কমা বিটা যে কোনো একটি বিন্দু। তাই 2 নং রেখার উপর যদি আলফা কমা বিটা যে কোনো একটা বিন্দু হয় বা বিন্দু আমরা নেই, তাহলে কি হবে, এই রেখার উপর যেহেতু এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা দ্বারা কি হবে, এখানে 2 নং রেখাটা সিদ্ধ হবে। তাহলে 2 নং রেখাটা সিদ্ধ বলতে কি হবে, এই এক্স এর পরিবর্তে দিব এখন আমরা আলফা, ওয়াই এর পরিবর্তে দিব আমরা এখানে বিটা, -5 = 0। এটা আরেকটা সমীকরণ হয়ে গেল। তাহলে কি হলো, এখানে 2 নং রেখার উপর আলফা কমা বিটা যে কোনো একটা আমরা বিন্দু নিলাম, যে কোনো একটি বিন্দু নিই, তাহলে অতএব কি হবে, এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। সিদ্ধ মানে তো বুঝতেই পারছো, এক্স এর পরিবর্তে এই বিন্দুর ভুজ, ওয়াই এর পরিবর্তে এই বিন্দুর কোটি। তাই এটা একটা সমীকরণ চলে আসলো। এখন যেটা বিষয়, এই যে -3,6 এবং আলফা কমা বিটা যে একটা আমরা বিন্দু ধরে নিলাম, এখন এই দুইটা বিন্দুর যদি আমরা মধ্যবিন্দু বের করি, এখন আমরা কি করব, যে তোমাদের হচ্ছে -3,6 ও হচ্ছে এখানে কি এই যে আলফা কমা বিটা বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা বের করে বিন্দু দ্বয়ের এখানে তোমাদের এই যে মধ্যবিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু, তাহলে এই দুইটা বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু বললে আরো বেশি ভালো হইতো ভাষাটা। তাহলে দুইটা বিন্দুর মধ্যবিন্দু আমরা কি জানি, দুইটার ভুজ যোগ করতে হবে, যে আলফা -3/2 এই যে বিটা +6/2। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, দুইটার ভুজ যোগ 2 দ্বারা ভাগ, দুইটার কোটি যোগ 2 দ্বারা ভাগ। তাহলে এখানে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করলাম। এখন একটা বিষয় দেখো তো, এই যে 1 নম্বর রেখাটা আছে, এই রেখাটা নাকি এই যে -3,6 থেকে এখানে x-2y-5 রেখার উপর অঙ্কিত যে রেখাংশ, এই রেখাংশকে নাকি এটা সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে কি, তাহলে এই রেখার ঠিক এটা মধ্যবিন্দু দিয়ে যায়। এখন দেখো, এখানে 2 নং রেখার উপর কিন্তু আমরা আলফা কমা বিটা একটা বিন্দু ধরে নিলাম, এখানে -3,6 তো বিন্দু দেওয়া আছে। এখন এই দুইটা বিন্দুর সংযোগ রেখার ঠিক যেহেতু এখানে মধ্যবিন্দু দিয়ে যায়, সংযোগ রেখার ঠিক মাঝখান দিয়ে যায়, তার মানে এই দুইটা বিন্দুর যে আমরা মধ্যবিন্দু বের করলাম, তাহলে এই মধ্যবিন্দুটা এই রেখার উপর অবস্থান করবে। তাহলে এই রেখার উপর অবস্থান করবে, অর্থাৎ এই বিন্দুটি দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দুটি দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে মানে বাম পক্ষ ইকুয়াল যদি ডান পক্ষ হয়, এটা আমরা প্রমাণ করতে পারি। তাহলেই বলতে পারবো যে এত বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত যে রেখাংশ, সেই রেখাংশকে এই রেখাটা সমান 2 ভাগে বিভক্ত করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন আমরা কি করব, যে 1 নং সমীকরণের বাম পক্ষে এই বিন্দুটা আমরা বসাবো। তাহলে এই যে 1 নং এর বাম দিকে, তাহলে এখানে 1 নং এর এই যে বাম দিকে বসিয়ে পাই, তাহলে 1 নং এর বাম দিকে আমরা যদি বসিয়ে পাই, 1 নং সমীকরণে বাম দিকে বসাবো। তাহলে 1 নং সমীকরণে বাম দিকে বসাই কি হয় দেখি, এই যে x-2y তোমাদের +5 ইকুয়াল আছে। এখন x এর পরিবর্তে বসাবো কি, আলফা -3/2 মাইনাস এখানে 2 আছে, এখানে y এর পরিবর্তে বসাবো আমরা বিটা +6/2, আর এখানে তো +5 আছে, এই যে +5 দিলাম। এখন আমরা এই 2 কিন্তু কাটা যাবে, তাহলে আলফা -3/2, এই 2 তো হরে লবে বাদ যাচ্ছে, তাহলে মাইনাসটা গুণ করে দিলে মাইনাস এই যে বিটা, তারপর তোমাদের এখানে -6 হচ্ছে, আর এখানে +5। এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি কি আসবে দেখো, এটা এখন হিসাব করলে যেটা আসবে যে আলফা -3/2 মাইনাস এই যে বিটা, এখানে -6 আর +5, তাহলে হবে -1। তা এখন এটা যদি আমরা হিসাব করি, দেখো তোমরা নিচে লিখবে, আমি ডান পাশে লিখতেছি। এখন আমরা যদি 2টা লসাগু করি, তাহলে এখানে আলফা -3, এখন 2টা যদি বিটার সাথে গুণ হয়, তাহলে এই যে 2 বিটা হবে মাইনাস এই যে -1, আর এটা 2 আছে, তাহলে এটা -2 হলো। যদি আমরা 2 লসাগু করি,
তাহলে এটা কি হচ্ছে, এই যে আলফা মাইনাস 2 বিটা -3 - 2, তাহলে -3 - 2 এটা হচ্ছে -5, এটা হচ্ছে এই যে 2। এখন দেখো তো, এই যে 2 নং সমীকরণের উপর বা 2 নং রেখার উপর আলফা কমা বিটা আমরা বিন্দু ধরে নিলাম, ওখান থেকে কিন্তু আমরা পাইলাম আলফা -2 বিটা -5 = 0। এখানেও তো আলফা -2 বিটা -5 আছে, তাহলে এইটা ইকুয়াল আমরা 0 লিখতে পারবো। এখন এইটা ইকুয়াল যদি আমরা 0 লিখি, 0/2 মানে কি 0 চলে আসলো, তার মানে কি এখানে ডান পক্ষ চলে আসলো। তার মানে এখন আমাদের একটু নিচে ভাষাটা লিখতে হবে, প্রশ্নটা যেটা আছে তোমরা এই ভাষাটাই লিখবে। কি লিখবে, যে প্রশ্নটা যেটা আছে যে x-2y, অতএব লিখবে যে x-2y + 5 = 0 রেখাটি -3,6 বিন্দু দিয়ে x-2y + 5 = 0 রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ প্রশ্নটা যেটা আছে হুবহু আমাদের সেটা নিচে লিখে দিতে হবে। আমরা যদি এবার 60 নাম্বার এই অঙ্কটা করতে চাই, তাহলে আমাদের কিন্তু নতুন কিছু আসলে নিয়ম সূত্র আমাদের জানা দরকার। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের যে নিয়ম কানুন জানা দরকার, এগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এইখানে যেটা বিষয় যে দূরত্ব আকার বা প্রতিসম আকার, এখানে সমীকরণ দূরত্ব আকার বা প্রতিসম আকার সমীকরণ নিয়ে আমরা আলোচনা করি। এক্ষেত্রে কি হবে, কোনো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলবে যা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এবং মনে করে একটা রেখার সমীকরণ, মনে করে LM, এইটা একটা রেখা, এই রেখার আমাদের সমীকরণ নির্ণয় করতে বলবে এবং এটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, মনে করে এই যে কিউ বিন্দু দিয়ে যায়। তাই কিউ বিন্দু দিয়ে যায়, মনে করে এটা x1, y1। তাহলে এখানে প্রতিসম বা দূরত্ব আকারের ক্ষেত্রে কি একটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলবে যেটা একটা বিন্দু দিয়ে যায়, এবং এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ করে উৎপন্ন করে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে। এই সূত্রটা যদি আমরা প্রতিপাদন করতে চাই, আসলে সূত্রের প্রতিপাদন তো তোমাদের লাগে না, তারপরও বুঝার জন্য আমি একটু দিচ্ছি। যে মনে করি এই যে LM, এটা একটা রেখা, মনে করি এই LM রেখার উপর হচ্ছে কিউ, এই যে x1, y1 হচ্ছে একটা বিন্দু, এটা একটা নির্দিষ্ট বিন্দু। এখন LM রেখার উপর যে কোনো একটা বিন্দু P নিই, মনে করি এটা আমি এই যে P বিন্দু নিলাম, তো এইটা ধরলাম হচ্ছে x1, x, y। তাহলে LM রেখার উপর কিউ, x1, y1 যে কোনো একটা বিন্দু। এখন এই রেখার উপর P, x, y যে কোনো একটা আমি বিন্দু নিলাম। এখন এই যে কিউপি, এই কিউ এবং পি বিন্দুর মধ্যে যে দূরত্ব, এইটা ধরলাম হচ্ছে আর, এটা হচ্ছে আর। তো এখন এই যে পি বিন্দু থেকে এবং কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করি। মনে করো পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমি লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে পি আর। আর কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে কিউ এস। তাহলে পি এবং কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি আর আর কিউ এস লম্ব অঙ্কন করি। এখন কিউ বিন্দু থেকে আবার পি আর এর উপর পি আর এর উপর, তাহলে কিউ বিন্দু থেকে পি আর এর উপর এইখানে লম্ব নিলাম, মনে করো কিউ টি। তাহলে এখানে কিউ টি আমি লম্ব নিলাম। এখন দেখো এই যে রেখা, এটা তো রেখা একই, আর এখানে কিউটি তো এটা তোমাদের হচ্ছে এই যে এক্স অক্ষের সমান্তরাল। তাই কিউটি যেহেতু এক্স অক্ষের এইখানে এই যে সমান্তরাল, এটা তো আমাদের হচ্ছে এই যে ওয়াই অক্ষ। তাহলে এইখানে কিউটি এক্স অক্ষের সমান্তরাল হলে এটা কোণ আর এই কোণটা কিন্তু আমাদের একই হবে। তাহলে এই দুইটা কোণ আমাদের কি হবে, একই হবে। তো এখন এটা একই হলো। এখন এইখানে দেখো, এখন এই যে LM রেখাটা এক্স অক্ষের সাথে তো এখানে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এটা যদি থিটা কোণ হয়, তাহলে এখানে এম এল আর এ বা এম এল এক্স যেটা বলো, এখানে তোমাদের হচ্ছে এই যে কি হচ্ছে LM এক্স, এই যে এখানে হচ্ছে এম এল এক্স, মানে এম এল এক্স, আর হচ্ছে এইখানে তোমাদের হচ্ছে এই যে পি কিউ টি, এই দুইটা কোণ কিন্তু একই। এই যে পি কিউ আর টি, এটা হচ্ছে কত, থিটা কোণ। তাহলে এটা হচ্ছে থিটা কোণ। এখন আবার দেখো এই যে কিউটি, এই যে কিউটি আর হচ্ছে এস আর কিন্তু একই। এখানে তোমাদের হচ্ছে যে কিউটি আর তোমাদের এস আর, এটা কিন্তু একই। এই যে কিউটি আর এস আর কিন্তু একই।
তো এখন ও আর থেকে যদি ও এস বাদ দিই, আমরা যদি ও আর থেকে ও এস বাদ দিই তাহলে এটা এস আর হয়। এখন ও আর বলতে কি এই পি বিন্দুর ভুজ এক্স, ও এস বলতে কি কিউ বিন্দুর ভুজ এই যে এক্স ওয়ান, তাহলে ও আর বলতে হচ্ছে এক্স আর ও এস বলতে হচ্ছে এখানে এক্স ওয়ান। তাহলে এখানে আমরা কিউটি পাইলাম। এখন আমরা যদি এবার পিটি বের করতে চাই, এই পিটি, তো এখন আমরা যদি পিটি বের করতে চাই, এখন দেখো পিটি পিটি এখন পিটি বলতে এখানে দেখো পিটি থেকে দেখো পিটি যদি বের করতে চাই তাহলে এখন পি আর থেকে টি আর বাদ দিলেই হবে, কিন্তু টি আর আর কিউ এস থেকে কই, তাহলে যেটা বিষয় হচ্ছে আমরা যদি পি আর থেকে কিউ এস বাদ দিই তাহলে আমরা কিন্তু পিটি পাবো। তাহলে আমরা কি হচ্ছে এই যে পি আর থেকে আমরা যদি কিউ এস এখানে বাদ দিই তাহলে পি আর বলতে এটা কিন্তু কোটিটা ওয়াই, তাহলে ওয়াই, আর এখানে তোমাদের হচ্ছে কিউ এস বলতে কিন্তু ওয়াই ওয়ান, তাহলে ওয়াই থেকে ওয়াই ওয়ান বাদ দিলে আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে পিটি আমরা পেয়ে গেলাম। এখন এই যে পি আর পি কিউ, পি কিউ কিন্তু আমরা এখানে আর দিয়ে লিখছি, যে এখানে তোমাদের হচ্ছে পি কিউ ইকুয়াল হচ্ছে আর, পি কিউ হচ্ছে আর। তাহলে এইখানে একটা বিষয় দেখো, এই যে এইখানে একটা যে ত্রিভুজ, যে এইখানে যে পি কিউ টি, তো এইখানে পি কিউ টি এখানে ত্রিভুজ হতে, তো এই ত্রিভুজ হতে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ হতে যেমন cos থিটা, cos থিটা আমরা কি লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ, তাহলে এইটা যেহেতু কোণ ভূমি হবে কিউটি, ভূমি হচ্ছে তোমার কিউটি, আর অতিভুজ হচ্ছে কি কিউপি বা পি কিউ যেটা বলো। এখন তোমাদের কিউটি কি, কিউটি হচ্ছে কি এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, আর এখানে কিউপি বলতে তো এখানে আর হচ্ছে, তাহলে আর এর সাথে এই যে cos থিটা আমাদের এখানে কি গুণ হচ্ছে নাকি, তাহলে এটা আমাদের কি হচ্ছে যে এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে আর cos থিটা, এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে আর cos থিটা, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান এটা হচ্ছে আর cos থিটা। আবার এইখানে দেখো এইটা থেকে আমরা কিন্তু এরকম বের করতে পারি, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এই যে cos থিটা ইকুয়াল হচ্ছে আর, এটা মনে করো 1 নাম্বার সমীকরণ আমরা পাইলাম। আবার যদি দেখো এবং এইখানে আমি যদি এবার সাইন থিটা দিয়ে লিখি, সাইন থিটা ইকুয়াল কি লম্ব ভাগ অতিভুজ, এই এখানে লম্ব হচ্ছে কি তোমাদের লম্ব, এখানে দেখো লম্ব এখানে তাহলে কি হচ্ছে পিটি, তাহলে এখানে লম্ব হচ্ছে তোমাদের এই যে পিটি, আর অতিভুজ হচ্ছে এই যে পি কিউ বা কিউ পি যেটা বলো, পিটি ফের কি পেয়েছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই মাইনাস এই যে ওয়াই ওয়ান, আর এটা কি হচ্ছে এটা হচ্ছে আর। অনুরূপ ভাবে এখান থেকে আমরা যদি আর বের করি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এখানে কি হচ্ছে আবার এখানে দেখো এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এর নিচে কি আরটা এদিক নিয়ে আসলে সাইনটা এদিক যাবে, এই যে সাইনটা এদিক যাবে ইকুয়াল, তাহলে এখানে আর ইকুয়াল এটা হচ্ছে আর কি, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার। এখন 1 নং 1 ও 2 নং থেকে দেখো এইটা ইকুয়াল আর এইটা ইকুয়াল আর, তাহলে এই দুইটা থেকে আমরা এখন কি লিখতে পারি, এই দুইটা থেকে আমরা এখন কি লিখতে পারবো দেখো, এটা তাহলে এখানে আমরা যেটা লিখতে পারবো যে যে এক্স মাইনাস এক্স ওয়ান আর তোমার এটা হচ্ছে যে cos থিটা, আর এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা হচ্ছে এই যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে এটা আর, এটাই আমাদের এই যে সমীকরণ আসলো। তাহলে এটাই হচ্ছে কি নির্ণয়ের সমীকরণ, দূরত্ব আকার বা প্রতিসম আকার সমীকরণ। যাই হোক এখানে অঙ্কের ক্ষেত্রে এটা, এখন এখানে তাহলে কি হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে দূরত্ব আকার বা প্রতিসম আকার সমীকরণ। এখানে কি হচ্ছে একটা বিন্দুর আমাদের কি দেওয়া থাকবে স্থানাঙ্ক দেওয়া থাকবে, ওই স্থানাঙ্ক বলতে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটা আমরা এখানে বসাবো cos ওই কোণটা, এখানে sin ওই কোণটা। এখন ওই যে বিন্দুটা থেকে কোন একটা বিন্দুর দূরত্ব ওরা দিয়ে দিবে ওইটা হবে আর, আর যদি না থাকে যদি শুধু বিন্দু আর কোণ দেওয়া থাকে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর পরিবর্তে আমরা বিন্দুর ভুজকটি বসাবো আর কোণটা এখানে বসায় দিলে কিন্তু আমরা ওই প্রতিসম আকারে এখানে সমীকরণ পেয়ে যাব। আমরা এখন এই উদাহরণ অঙ্কটা একটু দেখি।
এখানে উদাহরণ অঙ্কটা কি দেওয়া আছে যে 4,5 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে কোনো একটা বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এটা কিন্তু আমরা অন্য আকারও অন্য নিয়মেও কিন্তু করতে পারবো। যাই হোক, এটা প্রতিসম দিয়ে করাচ্ছি, আবার অন্য নিয়মেও তোমাদের আমি দেখা দিচ্ছি। যে এখানে দেখো, যে মনে করি সরলরেখার সমীকরণ আমরা জানি x - x1 বাই হচ্ছে cos থিটা ইকুয়াল y - y1 বাই হচ্ছে এখানে sin থিটা। তো এখানে যেহেতু এখানে কত বিন্দু দিয়ে যায় বলছে, বিন্দুটা তোমরা একটু দেখো 4,5। তাহলে এইখানে x1 ইকুয়াল কি, x1 হবে 4 আর y1 ইকুয়াল কি হবে 5 আর থিটা হবে কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে ওটা তো এই যে থিটা। তাহলে অতএব এখানে তাহলে কি হবে x - x1। এই যে মনে করে সরলরেখার সমীকরণ তো এটা জানি, x - x1 বলতে এটা 4 আর এখানে তো হচ্ছে তোমাদের cos এই যে 120 ডিগ্রি, তারপর এখানে y - y1 বলতে এখানে 5 আর এখানে তোমাদের হচ্ছে sin এই যে 120 ডিগ্রি। এখন এখানে cos 120 ডিগ্রির মান কত, -হাফ আমরা জানি। তাহলে x - 4 এটা হচ্ছে তোমাদের -হাফ আর এখানে y - 5 sin 120 ডিগ্রির মান এখানে তোমাদের হচ্ছে 120 বলতে এখানে 90 + 30, 90 + 30 এগুলো কিন্তু মনে মনে তোমাদের একটু হিসাবটা শিখতে হবে, তার জন্য ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তাহলে এখানে 120 এর মান তো আমরা সরাসরি আমরা জানি না, তাহলে এখানে 90 + 30, 90 + 30 মানে দ্বিতীয় চতুর্ভাগে তো সাইনের মান ধনাত্মক আর 90 প্লাস মানে এখানে বিজোড় সমকোণ 90, তাহলে এখানে কিন্তু cos হয়ে যাবে। তাহলে cos 30 মানে কি √3/2, তাহলে এখানে √3/2। তাহলে এরকম কোণের মানগুলো যদি 90 ডিগ্রির চেয়ে বেশি থাকে সেই হিসাবগুলো তোমরা মনে মনে চতুর্ভাগের নিয়মগুলো হিসাব করার চেষ্টা করবে, একবার শিখলে কিন্তু পারবে এগুলো হিসাব করতে। এখন দেখো এইখানেও একটা ভগ্নাংশ, এইখানেও একটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে হর কিন্তু 2 2 আছে। তাহলে দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু হর 2 আছে তাহলে এগুলো এমনিতে বাদ চলে যাবে। তাহলে কি হবে x - 4 আর এইখানে হবে -1 আর এখানে y - 5 আর এটা হচ্ছে তোমাদের √3। এখন যদি আমরা আর গুণ করি, এটা আর যদি গুণ করে দেখো, এটা যদি আর গুণ করি তাহলে এখানে √3x, এই যে √3x -4√3 হবে, এই যে 4√3 আর এখানে -1 এটার সাথে গুণ হলে এই যে -y মাইনাস +5। এখন এটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে √3x - y এটা +y হয়ে যাবে। তাহলে এখানে এই যে 4√3 মাইনাস হয়ে গেল তোমাদের হচ্ছে এই যে 5, 4√3 এখানে -5 ইকুয়াল হচ্ছে এই যে 0। এখন তোমরা যদি চাও যে এখানেও √3 আছে এখানেও √3 আছে আমি কমন নিব, সেইভাবেও তোমরা নিতে পারো। এখানে √3 যদি কমন নিই x, এখানে তো -4 আছে, এই যে -4 এটা √3 কমন নিলে এখানে x আছে এখানে -4, তাহলে x - 4 আর এটা y মাইনাস এই যে 5 দিলাম ইকুয়াল 0। তোমরা এইভাবেও লিখতে পারো, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। এখন এখানে যেটা বিষয়, এটা কিন্তু আমরা অথবা নিয়মও করতে পারি। তাই অথবা নিয়ম এখানে দেখো, অথবা নিয়মটা কি, এইখানে যেটা বিষয় কোনো একটা রেখার আমাদের সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে, এটা কত বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এরূপ সরলরেখার সমীকরণ কি। তা মনে করি সরলরেখার সমীকরণ তোমরা জানো, একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে যে y - y1 আর এখানে ঢাল ইনটু হচ্ছে x - x1, এটা আমরা জানি। তোমরা নবম দশম শ্রেণীতেও এটা জানো যে একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে রেখার সমীকরণ কি হয়, যে y - y1 এখানে ইকুয়াল হচ্ছে ঢাল ইনটু হচ্ছে x - x1। এখন এখানে যেটা বিষয়, যে এখানে হচ্ছে তোমাদের x1 কত, বিন্দুটা যে দেওয়া আছে, তাহলে 4,5, x1 হচ্ছে 5, x1 হচ্ছে 4 আর তোমাদের y1 হচ্ছে 5 এবং ঢাল, ঢাল কি m ইকুয়াল জানি আমরা tan থিটা, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকেই কিন্তু ঢাল বলা হয়। যেহেতু x অক্ষের ধনাত্মক দিকের সাথে এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে tan 120 ডিগ্রি, tan 120 ডিগ্রির কিন্তু মান আমরা জানি না। তাই তোমরা এগুলো কিন্তু চতুর্ভাগের নিয়মে বের করার কৌশলগুলো শিখবে। যেমন এখানে 90 প্লাস আমরা 30 বলতে পারি, 90 সাথে যোগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, বুঝতে পারছো, দ্বিতীয় চতুর্ভাগের tan এর মান তো ঋণাত্মক আর এটা যেহেতু বিজোড় সমকোণ, tanটা হয়ে যাবে cot,
তাহলে cot 30 ডিগ্রির মান যেটা ওইটা হবে এখানে ঢাল। তাহলে এখানে cot 30 ডিগ্রির মান কত দেখো, এখন cot 30 আর tan 60 ডিগ্রির মান কিন্তু একই। tan 60 ডিগ্রির মান √3। তোমরা যদি cot 30 ডিগ্রির মান মনে করতে না পারো তাহলে এখানে tan 60 ডিগ্রির মান কিন্তু মনে করার চেষ্টা করবে। তাহলে tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 মাইনাস √3 আসলে এটা হচ্ছে ঢাল। তা অতএব এটা যদি আমরা 1 নম্বর দিই তাহলে 1 নং থেকে এখন কি পাই যে y মাইনাস y1 বলতে বিন্দুটার কোটি, তারপর এখানে ঢাল বলতে তো মাইনাস এই যে √3 আর এখানে x মাইনাস x1 বলতে x1 বলতে তো এইটা 4। এখন দেখো এটাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে এখানে প্লাস হয়ে যাবে এই যে x মাইনাস 4, তারপর এখানে প্লাস এই যে y মাইনাস 5, ও ব্র্যাকেট তো দেওয়ার দরকার ছিল না। এখন দেখো এটার সাথে এটা কিন্তু মিলে গেল, দেখো √3 x মাইনাস 4 এখানে প্লাস y মাইনাস 5 √3 ইন্টু x মাইনাস 4 এই যে প্লাস y মাইনাস 5, তাহলে একই হচ্ছে না? তাহলে আমরা ওই নিয়মেও করতে পারবো এটা, এই নিয়মেও কিন্তু আমরা করতে পারবো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই নিয়মে তোমরা এবার উদাহরণ এই 11 নাম্বার এই অঙ্কটা দেখো। তো এইখানে কি আছে যে এখানে 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখানে কি আছে 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল 0 এর 2,-3 বিন্দু থেকে 2,-3 বিন্দু থেকে 10 একক দূরে কোনো 10 একক দূরে এর উপর অবস্থিত দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখানে দুইটা বিন্দুর আমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাই এখানে যেটা বিষয় দেখো প্রদত্ত সরলরেখার সমীকরণ, প্রদত্ত রেখার এখানে আমাদের সমীকরণ দেওয়া আছে বা প্রদত্ত সরলরেখাটি। তো এইখানে কি দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা ঢাল আকারে সাজাই, ঢাল আকারে মানে এই রেখার সমীকরণ থেকে যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই তাহলে y ইকুয়াল আনতে হয়। তাহলে এই 3x টা ডান পাশে নিয়ে গেলাম, 6 টা ডান পাশে নিয়ে গেলাম, তারপর y এর যে এখানে সহগ আছে এটা কি করব 4 আছে, 4 প্রত্যেকটা পদ দ্বারা ভাগ দিব। তাহলে এখানে 3 বাই এখানে 4 এই যে ইনটু x 6/4 করলে এটা কিন্তু 3 বাই আমাদের 2 চলে আসে। তাহলে এইটা আমাদের এইখানে আসলো, এটাকে এই যে ঢাল আকার এখানে x এর সবটাই কিন্তু এখানে ঢাল। অতএব এখানে যেটা আমরা ঢাল পাইলাম তাহলে ঢাল এখানে কি হবে m ইকুয়াল হচ্ছে মাইনাস এই যে 3/4। তাহলে ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে এখানে ঢাল যদি ঋণাত্মক হয় এখানে তাহলে x অক্ষের সাথে এইখানে থিটা, এই যে ঢাল ঢাল বলতে কিন্তু এখানে আমরা tan থিটা বুঝি। তাহলে এখান থেকে কিন্তু আমরা tan থিটা লিখতে পারি যে অতএব আমরা এটাও লিখতে পারি যে tan থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস এই যে 3/4। তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস 3/4। এখন দেখো এটা ঋণাত্মক আছে ওইটা হিসাবাত, যেহেতু ঋণাত্মক আছে তাহলে এটা মনে করো এই যে এটা x অক্ষের এই যে ধনাত্মক দিকের সাথে একটা স্থূলক কোণ উৎপন্ন করবে। যাই হোক এইটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা স্থূলক কোণ হবে। এখন tan থিটা ইকুয়াল আমরা কি জানি, আমরা যদি এখন এইটাকে থিটা হিসাবে ধরি, মনে করো এটাকে যদি আমরা থিটা হিসাবে ধরি tan থিটা ইকুয়াল আমরা জানি এই যে লম্ব ভাগ ভূমি, তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে এই যে এইটা, তাহলে এইখানে দ্বিতীয় চতুর্ভাগে এটা হবে লম্ব ভাগ ভূমি। তাহলে x এর মান ঋণাত্মক, y এর মান ধনাত্মক। এখন এই দুইটা 4 আর 3 বর্গ করে যোগ করলে 25 হবে, রুট করলে 5 হবে। তাহলে এই যে অতিভুজ হচ্ছে আমাদের হচ্ছে 5। তাহলে tan থিটা যদি এটা হয় তাহলে sin থিটা কি হবে, অতএব এখানে দেখো sin থিটা ইকুয়াল কি জানি, sin থিটা ইকুয়াল জানি লম্ব ভাগ অতিভুজ, লম্ব হচ্ছে 3 অতিভুজ হচ্ছে 5। আর এখানে তোমাদের হচ্ছে আরেকটা হচ্ছে কি cos থিটা ইকুয়াল আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমি তো -4 আর অতিভুজ হচ্ছে এই যে 5। যাই হোক এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে sin এর মান ধনাত্মক আর cos এর মান হয় ঋণাত্মক, তাহলে sin থিটা আর cos থিটা কিন্তু আমরা পাইলাম। তা sin থিটা cos থিটা আমরা পেয়ে গেছি। এখন এই যে এইখানে যেটা বিষয়, যেহেতু এইখানে একটা বিষয় যে ধরি, তো এইখানে প্রশ্নটা আরেকটু লক্ষ্য করো যে 2,-3 বিন্দু থেকে 10 একক দূরে। তাহলে এইখানে এই যে 2,-3 বিন্দু থেকে মানে এই বিন্দু হতে হতে বলছে এই যে 10 একক দূরে।
তাহলে এই বিন্দু থেকে 10 একক দূরে এর উপর অবস্থিত দুইটা বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এত বিন্দু থেকে 10 একক দূরে তোমাদের অবস্থিত বিন্দুর এমনিতে একটা আমরা স্থানাঙ্ক ধরে নিব, অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এই বিন্দু থেকে 10 একক দূরে অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক এমনিতে আমরা ধরে নিব x, y। তাহলে এটা আমরা ধরলাম এমনিতে x, y। তাহলে x, y হলে তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারবো? যেমন আমরা সূত্রটা কি জানি যে x মাইনাস x1 বাই হচ্ছে এই যে cos থিটা ইকুয়াল হচ্ছে তোমার y মাইনাস y1, এটা হয় তোমাদের হচ্ছে sin থিটা ইকুয়াল আর এই আকার, কিন্তু এই আকারে আমরা লিখবো। তাহলে এখানে কি হবে যে x মাইনাস x1 বলতে এই যে বিন্দুটার আমাদের ভুজ, আর এখানে cos থিটা এটা আমরা লিখবো এই যে cos থিটা, তারপর এখানে y মাইনাস এই যে y1, যাই হোক এই y মাইনাস y1 বলতে এখানে তো এই যে -3, তারপর এখানে দিব আমরা এই যে sin থিটা ইকুয়াল হচ্ছে r। এখন এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? 10 আছে, 10, তাহলে এখানে 10 দিব। কিন্তু আসলে এটা ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক সেটা কিন্তু উল্লেখ নাই, যার কারণে এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এখানে দেখো প্লাস মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভিডিও চলাকালীন অবস্থায় আসলে কোন সময় যে এখানে তোমার ক্যামেরা অফ হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি, তাই অনেকটা কিন্তু আমি আসলে লিখে ফেলছি। তো যাই হোক এই লেখাটাই তোমাদের এখন আমি বুঝাই দিচ্ছি। তো এখন এখানে আমরা প্লাস মাইনাস কিন্তু 10 দিলাম। এখন cos থিটা ইকুয়াল হচ্ছে কি -4/5, cos থিটা পরিবর্তে এখানে -4/5। এখন sin থিটা ইকুয়াল কি 3/5, তাহলে sin থিটা ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে 3/5, এখানে প্লাস মাইনাস আমি 10 দিলাম। এখন এখানে প্লাস চিহ্ন নিয়ে তাহলে x মাইনাস 2 এইখানে বাই 4/5, এখানে y প্লাস 3 বাই হচ্ছে 3/5, এইখানে প্লাস 10 নিলাম। এখন এইটা ইকুয়াল আমরা এই 10 লিখবো। তাহলে x মাইনাস 2 ইকুয়াল যদি এই বাই এইটা ইকুয়াল 10 লিখি, তাহলে 10 এর সাথে -4/5 কিন্তু গুণ হবে। তাহলে দেখো এখানে 5 আর 10 এখানে কাটাকাটি করে 2 হচ্ছে, 2 এই 4 এর সাথে গুণ হয়ে -8 হচ্ছে, -8। এখন এখানে এই যে -2 আছে, এটা যদি তোমাদের ডান পাশে চলে যায় +2 হবে। তো এখন +2 আর এখানে -8 থেকে +2 এখানে যোগ করলে -6 হচ্ছে। তাই এখন এইটা আবার এইটা ইকুয়াল যদি এটা লিখি, তাহলে এখানে y প্লাস 3 এই হরটার সাথে 10 গুণ হচ্ছে, এইখানে 10 কে 5 দ্বারা ভাগ দিলে কত হচ্ছে 2 আর 3 আর 2 গুণ করে হচ্ছে 6, 6 থেকে যদি এখন 3 বাদ দিয়ে 3 হচ্ছে, তাহলে y ইকুয়াল 3 হচ্ছে। তাহলে x আর y মিলে কিন্তু এটা একটা বিন্দু হয়ে যাবে। আবার এখানে আবার মাইনাস চিহ্ন নিব, মাইনাস চিহ্ন নিলে দেখো এখানে মাইনাস আমি এখানে 10 লিখলাম। এখন এইটা ইকুয়াল যদি এটা লিখি, তাহলে x মাইনাস 2 এইটা ইকুয়াল এটা লিখলে কি হবে -10 এর সাথে আমাদের গুণ হচ্ছে মাইনাস এই যে 4/5। তা এখন এটা কি হবে, এখানের সাথে গুণ করলে মাইনাস মাইনাস সাথে প্লাস হচ্ছে, 5 2 9 10, এখানে +8 হয়, এটা ওই দিক গেলে আবার 8 এর সাথে 2 আবার যোগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে x ইকুয়াল কিন্তু আমাদের আসতেছে 10। আবার এখানে যদি এটা ইকুয়াল এটা লিখি, তাহলে y প্লাস 3 ইকুয়াল এই যে -10, এটা একসাথে গুণ করে দিয়ে এমনিতে এখানে জায়গা নাই লেখা তেমন, তাহলে এখানে হচ্ছে এই যে 3/5, তাহলে 5 2 9 10, এইখানে -6 হচ্ছে, এটা ওই দিক গেলে কিন্তু -9 হয়ে যাচ্ছে, তাহলে -9। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো x আর y এটা দুইটা মান পাইলাম, x এর মান হচ্ছে -6, y এর মান হচ্ছে 3, আর এখানে দেখো x এর মান হচ্ছে 10 আর y এর মান হচ্ছে এই যে 9। তাহলে এই যে দুইটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দু কিন্তু আমাদের স্থানাঙ্ক হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো যে এই যে দূরত্ব আকার, এখানে যে বিন্দুর স্থানাঙ্ক আমরা যে এর আগের অঙ্কটা যে করলাম উদাহরণ 11 দূরত্ব আকার, এটা কিন্তু আরেকটা, এটা আমরা ভিন্ন নিয়মেও কিন্তু করতে পারি। সরাসরি বিন্দুর স্থানাঙ্ক যে নির্ণয় সূত্রগুলোই কিন্তু আমরা মুখস্থ রাখতে পারি।
তবে এই অঙ্কগুলো কিন্তু কঠিন আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। তোমাদের আসলে প্রথমবারে হয়তো বা বুঝতে পারবা কিন্তু মনে রাখতে পারবা না, এখানে বারবার প্র্যাকটিস করে এগুলো আমাদের মনে রাখতে হবে। এখন দেখো আমি দুইটা নিয়মে এটা শিখাচ্ছি, তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তো খুব ভালো। তো এইখানে দেখো যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো এইটা একটা রেখা, মনে করে এল এম একটা, এই যে এল এম একটা, এটা আমাদের রেখা যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আমরা এটা ঢাল জানি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলা হয়। এই ক্ষেত্রে কিন্তু থিটার মানটা জিরোর চেয়ে জিরো সমান এবং বড়, আবার 90 ডিগ্রির চেয়ে ছোট, মানে এটা সূক্ষ্ম কোণের ক্ষেত্রে। আর এইটা আবার স্থূল কোণের ক্ষেত্রে আমরা জানি সূক্ষ্ম কোণের ঢাল কিন্তু ধনাত্মক আর স্থূল কোণের ঢাল কিন্তু ঋণাত্মক। তো এইখানে একটা বিষয় দেখতে হবে, ঢাল ধনাত্মক ঋণাত্মক এগুলোর উপর কিন্তু আবার বিন্দুর স্থানাঙ্ক গুলো আসবে। তো যাই হোক, একটু চেষ্টা করি কি কেমন বুঝতেছো দেখি। তো মনে করো এখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তো এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে, এটা হচ্ছে x1, y1, এই পি বিন্দুর স্থানাঙ্ক। এখন এই পি বিন্দু থেকে আর একক দূরত্বে একটা কিউ বিন্দু, আর পি বিন্দু থেকে এইদিকে আর একক দূরত্বে হচ্ছে এটা হচ্ছে আর বিন্দু। তাহলে পি বিন্দু থেকে এই স্মল আর একক দূরত্বে এটা কিউ বিন্দু, এটা হচ্ছে আর এক বিন্দু, দুইটা একই দূরত্বে আছে। এখন একটা বিষয় দেখো তো, আমি মনে করি এই যে এখানে এটা একটা লম্বার মতো দিলাম, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ এখানে দিলাম। এখন দেখো এটা যদি থিটা হয়, এটাও কিন্তু থিটা, এটাও কিন্তু আমাদের থিটা আসবে। তাহলে এইখানে যদি আমি এরকম করে দিয়ে যে এরকম করে দিলাম, ডট ডট করে দিচ্ছি, তারপর এইটা এখানে দিচ্ছি। এখন এইটা দেখো, ভেক্টরের ক্ষেত্রে যেমন আমরা জানি cos থিটা ইকুয়াল হচ্ছে ভূমি ভাগ অনুভূমি উপাংশ। মনে করে আর, যে আর এইটা অনুভূমি, এর অনুভূমি উপাংশ, যেহেতু এটার সাথে কোণ আছে তার, তাহলে এর অনুভূমি উপাংশ কি হবে, আর cos থিটা। এর উলম্ব উপাংশ কি হবে, এই যে আর sin থিটা। আবার এর অনুভূমি উপাংশ কি হবে, এখানে হবে আর cos থিটা, এইটা আর cos থিটা, এটা হবে আবার আর sin থিটা, এই যে আর sin থিটা। যাই হোক, এইটার অনুভূমি উপাংশ আর cos থিটা, আর উলম্ব উপাংশ, উলম্ব এদিক একই সমান্তরাল, এটা আর sin থিটা। এটারও ক্ষেত্রে অনুভূমি উপাংশ আর cos থিটা, এটা আর sin থিটা। এখন দেখো এইখানে যেটা বিষয়, পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আছে x1, y1। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এই যে কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, একটু বুঝার আছে, কিন্তু মোটামুটি ভালোই বুঝার আছে বিষয়টা, তোমরা ধৈর্য সহকারে দেখবে, যদি একবার মাথার মধ্যে ঢুকে যায় এগুলো আবার অনেক সহজ মনে হবে। যেমন এখানে দেখো, তোমাদের হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে। এখন পি বিন্দুর দেখো, এই যে পি বিন্দুর ভুজ আছে, পি বিন্দুর ভুজ বলতে এইখান থেকে এইখান পর্যন্ত। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে, দেখো এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের হচ্ছে x1, এই যে এইখান পর্যন্ত হচ্ছে x1। তাহলে কিউ বিন্দুর ভুজ কি, এইটুকু আমাদের যোগ করতে হবে, এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে তোমাদের এই যে আর cos থিটা। তাহলে এই যে x1 এর সাথে যদি আর cos থিটা যোগ করি তাহলে কিউ বিন্দুর ভুজ হবে। তাহলে এইখানে দেখো কিউ বিন্দু, তাহলে ভুজ কি হচ্ছে, পি বিন্দুর যে ভুজ আছে তার সাথে এইটুকু মান আমাদের যোগ করতে হবে, ওইটুক বলতে যে এইটুক, এইটুক হচ্ছে আর cos থিটা। আর এইখান থেকে এইখান তো x1, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1, তাহলে এইটুক হচ্ছে আমাদের x1 আর এইটুক হচ্ছে আমাদের y1। তাহলে এইখানে আমরা কি করব, এই x1 এর সাথে তাহলে এখানে আর cos থিটা আমাদের যোগ হবে, এটা হচ্ছে ভুজ। এখন কোটি কি হবে দেখো, এটা যদি আমরা কোটি নির্ণয় করি, তাহলে কোটি এইখান পর্যন্ত আমাদের কিন্তু, এই যে এইখান পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে এই যে y1। তাহলে y1 এর সাথে কি এই আর sin থিটা যোগ হবে। তাহলে y1 এর সাথে এখানে কি এই যে আর sin থিটা আমাদের যোগ করলে আমরা কিন্তু এই তোমাদের হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। এখন যদি আমরা এখানে আর বিন্দুর স্থানাঙ্ক বের করি, আর বিন্দুর এখানে স্থানাঙ্ক দেখো, আর বিন্দুর স্থানাঙ্ক কাহিনী ফের আলাদা। এখন দেখো এই যে পি বিন্দুর ভুজ এইখান পর্যন্ত আমাদের হচ্ছে x1, কিন্তু আর বিন্দুর ভুজ তো এই যে এইখান পর্যন্ত। তাহলে এইখানে ভুজ এই যে এইখান পর্যন্ত। তাহলে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে x1, x1 থেকে যদি এইটুকু আমরা বাদ দিই, এইটুকু বলতে কি আর cos থিটা। তাহলে x1 থেকে আমাদের কি দিতে হবে, আর cos থিটা যদি আমরা বাদ দিই তাহলে এইখানে কিউ বিন্দুর আমরা ভুজ পাবো। এখন কোটি দেখো, এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের হচ্ছে y1, যেহেতু পি বিন্দুর কোটি হচ্ছে y1। এখন এইটুক দূরত্ব হচ্ছে কি আর sin থিটা।
তাহলে এখন এই y1 থেকে যদি r sin থিটা আমরা বিয়োগ দিই, তাহলে y1 থেকে যদি r sin থিটা আমরা বিয়োগ দিই, তাহলে আমরা r বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এইখানে যেটা আমাদের যেটা বিষয়, যে এখানে কিন্তু আমাদের থিটার মানগুলো দেওয়া থাকবে, নাহলে আর সাইন থিটা বা আর সাইন থিটা কস থিটা, আমাদের অনেক সময় টেন থিটা দেওয়া থাকে, ঢালটা যে দেওয়া থাকে ওটা হচ্ছে টেন থিটা, তখন একটা সমকোণী ত্রিভুজ করে সাইন থিটা কস থিটা আমাদের বের করতে হবে। তখন ওইখান থেকে আমাদের একটা আবার বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তার মানে x1 y1 এগুলো কিন্তু মান দেওয়া থাকবে, আমাদের শুধু সাইন থিটা কস থিটা এগুলো বসালেই হয়ে যাবে, আর আর এর মানও আমাদের দেওয়া থাকবে এখানে। যাই হোক, কিছুক্ষণ পরে আমরা কিন্তু করব অঙ্ক। তা এইটার ক্ষেত্রে দেখো এটা যদি আবার এইখানে আমরা দেখি, এই যে এইখানে একটা এই যে সমকোণী করলাম, আবার এইটা এইখানে আমরা একটা সমকোণী নিলাম, এটা আবার দেখো x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে, তার মানে এটা কিন্তু ঢাল কিন্তু ঋণাত্মক। যদি ঢাল ধনাত্মক হয় তাহলে এই বিন্দুগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে এইটা থিটা হলে কিন্তু এটাও থিটা, আমাদের এই যে এটাও থিটা হবে। তাই এখন এটা যদি আর হয় তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আর cos থিটা, এটা আর cos থিটা, এটা আমাদের হবে এই যে আর sin থিটা, এই আর sin থিটা, এদিক ফের কি হবে, এটা হবে এই যে আর cos থিটা, এটা আবার আমাদের হবে এই যে আর sin থিটা। তাহলে এখন এইটা যদি আমি এরকম করে আগের মতো এই নিচে এরকম করে দিই, তাহলে আবার এইটা এরকম করে দিই। এখন পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু x1, y1, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1 বলতে কি এইখান পর্যন্ত আমাদের হচ্ছে এই যে x1, আর এইখান পর্যন্ত আমাদের হচ্ছে এই যে y1, তার মানে এই যে এইখান পর্যন্ত আমাদের হচ্ছে এটা এই যে y1। এখন দেখো আমরা যদি কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করি, তাহলে এইখানে এই যে কিউ বিন্দুটা তাহলে কি হবে, তাহলে দেখো এইখানে যেটা বিষয়, এই যে ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে আলাদা, এইখান থেকে এইখান পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে x1, এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে x1, আর এইখান থেকে দেখো আমরা যদি কিউ বিন্দু বের করি, এই যে এইটা ভুজ, তাহলে x1 থেকে কি আর cos থিটা আমাদের বিয়োগ দিতে হবে, তাহলে x1 থেকে আর cos থিটা আমাদের বিয়োগ দিলে আমরা কিউ বিন্দুর ভুজটা পাবো। তারপর দেখো কিউ বিন্দুর যে কোটি আছে, এখানে পি বিন্দুর কোটি কি y1, তাহলে এখান থেকে এখান পর্যন্ত y1, এটা যদি দূরত্ব y1 হয় তাহলে এইটুকু y1, তাহলে y1 এর সাথে কি আর sin থিটা যোগ করতে হবে, তাহলে y1 এর সাথে এখানে আর এই যে sin থিটা আমাদের যোগ করতে হবে। তাহলে y1 এর সাথে যদি আর sin থিটা আমরা যোগ করি, তাহলে হয়ে গেল এই কিউ বিন্দুর ভুজকোটি, এই যে ভুজকোটি হয়ে গেল। এখন আর বিন্দু দেখো, আর বিন্দুর ক্ষেত্রে ফের কি হবে, আর বিন্দুর ক্ষেত্রে দেখো এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের x1, যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক x1, y1, তাহলে এইখান থেকে আবার এইটুকু আমাদের যোগ করতে হবে আর cos থিটা, তাহলে এইখান থেকে এইখানে x1 এর সাথে আর cos থিটা কি যোগ হবে, তাহলে x1 এর সাথে এখানে কি হচ্ছে আর cos থিটা আমাদের এই যে যোগ হচ্ছে। তারপর দেখো এইখান থেকে এইখান পর্যন্ত y1, তো এইটা তো এইখানে কোটি, খালি কোটি তো এইটুকু, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত যদি হয় y1, তাহলে y1 থেকে এইটুক দূরত্ব কি আর sin থিটা, তাহলে y1 থেকে আমাদের কি করতে হবে, y1 থেকে এই যে আর sin থিটা আমাদের বিয়োগ দিতে হবে, তাহলে আমরা কিন্তু এখানে আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো এখন এইখানে একটা পার্থক্য আছে, যেটা বিষয়, তা পার্থক্য হচ্ছে কি, এইখানে দেখো যখন ঢালটা ধনাত্মক হচ্ছে তখন x1 এর সাথে আর cos থিটা যোগ, যখন ঢালটা ঋণাত্মক হচ্ছে x1 এর সাথে আর cos থিটা বিয়োগ, আবার এখানে y1 এর সাথে আর sin থিটা, y1 এর সাথে আর sin থিটা, ঠিক আছে। পরের বিন্দুটা দেখো x1 এর সাথে আর cos থিটা বিয়োগ, আর এখানে x1 এর সাথে আর cos থিটা কিন্তু যোগ, আবার এখানে y1 এর সাথে আর sin থিটা বিয়োগ, y1 এর সাথে আর sin থিটা আমাদের বিয়োগ। তাহলে এইখানে যে দুইটা বিন্দু, এখানেও দুইটা বিন্দু একই রকম প্রায় সূত্রগুলো দেখো, এটার সাথে এটা মিল আছে, তাহলে এটার সাথে এটা আবার নাই। তা যাই হোক, আমরা একটু মূল অঙ্কে চলে যাই, একটু হালকা তো কঠিন আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু আসলে তারপরে একটা অঙ্ক করে দিই, এই অঙ্কটা করে দেখি তারপর কি বুঝতে পারতেছ দেখি। এখন বইয়েতে তোমার যে যে অঙ্কটা আছে এখানে 60 নাম্বার এই অঙ্কটা দেখো,
এখানে 60 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এখানে তোমাদের কি বলছে, এ বিন্দুটা কত দেওয়া আছে, এখানে 60 নাম্বার তোমাদের যেটা এ বিন্দুটা দেওয়া আছে তোমাদের হচ্ছে এই যে 3,7/2। এটা বলতে x1 y1 বোঝাচ্ছে আর কি। এটা x1 y1 এটা আছে, এবং বিন্দুগামী একটি সরলরেখার ঢাল, বিন্দুগামী একটি সরলরেখার ঢাল বলছে। তা ঢাল বলতে এখানে দেখো যে আমি যদি একটা এখানে সমকোণী ত্রিভুজ দিই, তা ঢাল tan থিটা। তো এইখানে tan থিটা ইকুয়াল কি, এখানে ঢাল আছে এই যে 5 বা এখানে এটা কিন্তু ধনাত্মক আছে, যেহেতু এটা ধনাত্মক আছে তাহলে এই সূত্রগুলো হবে, ধনাত্মক আছে ঢালটা। তো এইটা দিয়ে যদি আমরা চিত্র করি, tan থিটা ইকুয়াল কি, লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে এখানে 12, এটা অতিভুজ তাহলে এই যে 13 আসে এটা জানি, 144, আর এখানে 25 যোগ করলে 169, এটা রুট করলে 13 হয়, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তা যাই হোক এখানে আমরা এটা পাইলাম। এখন এইখানে আবার বলছে রেখাটির উপরস্থ পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেন এপি মানে এ থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এ বিন্দুটা দেওয়া আছে, তোমরা এইখানে লক্ষ্য করো, তোমরা যদি এই চিত্রটা লক্ষ্য করো, দেখো এখানে চিত্রটা এখানে লক্ষ্য করো, এখানে কি আছে, এই যে পি বিন্দুটা আছে, এই যে এইখানে ওরা কিন্তু একটা এ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে 3,-7/2। তাহলে এই পি বিন্দুটাকে ধরো আমরা ধরলাম এ বিন্দু, এটাকে এ বিন্দু ধরলাম, আর এর উপর একটা ওরা পি বিন্দু বলছে, মনে করো এইটা কিউটা এখন পি, তাহলে এটা যদি এ ধরি, এটা যদি পি ধরি, এ আর পির মধ্যে যেটা দূরত্ব ওইটাকেই তো আর, তাহলে এ আর পির মধ্যে যে দূরত্ব এটা কিন্তু আর হবে আমাদের। তাহলে এইখানে যে দূরত্ব দেওয়া আছে সেটাকে আমরা এখন আর ধরবো। তাহলে এইখানে আর যদি ধরি, তাহলে দেখো এইখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এপি যে দেওয়া আছে এপি এটাকে আমরা লিখবো আর। আর এইখানে কত হচ্ছে, আর এর মান হচ্ছে তোমাদের হচ্ছে এই যে 13/2। তা এখন tan থিটা, এখান থেকে যদি আমরা sin থিটা বের করি, sin থিটা ইকুয়াল কি হবে দেখো, sin থিটা ইকুয়াল হবে লম্ব ভাগ অতিভুজ, sin থিটা ইকুয়াল হবে লম্ব ভাগ অতিভুজ। লম্ব হচ্ছে তোমাদের কি এই যে 13, sin থিটা হচ্ছে লম্ব ভাগ অতিভুজ মানে এই যে 5 এই যে 13, আর cos থিটা ইকুয়াল আমরা কি জানি ভূমি ভাগ অতিভুজ, এই যে 12/13 হলো এটা। এখন এইখানে আমরা tan থিটা sin থিটা cos থিটা পেয়ে গেলাম। এখন বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি, এই যে দেখতে পাচ্ছ এগুলাই কিন্তু বিন্দু। তাহলে এখানে আমরা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এখানে প্রথম যে বিন্দুটা কি হবে দেখো, প্রথম বিন্দু এই সূত্রের আলোকেই কিন্তু। তো এখন এই যে বিন্দুটা, এই বিন্দুটা পাইলাম, এটা কিন্তু x1 আর এটা হচ্ছে y1। তাহলে এখানে কি হচ্ছে x1 এই যে r cos থিটা, আর y1 এই যে r sin থিটা। তাহলে এখন x1 বলতে কি, x1 বলতে এখানে 3, আর বলতে কি এই যে 13 হচ্ছে এখানে 2, আর এখানে cos থিটা বলতে কি এই যে 12 হচ্ছে এখানে 13, এটা হলো। y1 বলতে হচ্ছে মাইনাস এই যে 7/2, আর এখানে প্লাস আর বলতে 13/2, আর এখানে sin থিটা বলতে এই যে 5/13। তাহলে দেখো এই 13 তো কাটা যাচ্ছে, 12কে 2 দ্বারা ভাগ দিলে 6 হচ্ছে, তাহলে 3 আর এখানে 6 আমাদের 3 আর 6 এখানে যোগ হচ্ছে, আর এখানে দেখো তোমাদের হচ্ছে মাইনাস এই যে 7/2, এখানে 13 বাদ যাচ্ছে, তাহলে এখানে এই যে 5/2 হচ্ছে। এখন এটা যদি আমরা 6 আর 3 কত 9 হচ্ছে, এখন এটা যদি 2 লসাগু করো, 2টা যদি লসাগু করো -7 এই যে +5, তাহলে এখানে 7 থেকে 5 বাদ দিলে -2, 2 কে 2 দ্বারা ভাগ দিলে কিন্তু 1, তাহলে 9, এই যে -1, এটা একটা বিন্দু হয়ে গেল। তোমরা যদি এবার দেখো দ্বিতীয় বিন্দু, এখন দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে দেখো দ্বিতীয় বিন্দু মনে করো, তাহলে দ্বিতীয় বিন্দু এই যে সূত্রটা x1
তাহলে এটা কি হবে x1 মাইনাস আর কস থিটা, আর এখানে y1 মাইনাস হচ্ছে আর এই যে সাইন থিটা। তাহলে এখানে x1 বলতে এখানে কি হচ্ছে, এই বিন্দুর ভুজ এই যে 3 মাইনাস আর বলতে কি এই যে 13/2, আর এখানে cos থিটা বলতে এই যে 12/13, তারপর y1 বলতে তো এখানে তোমাদের হচ্ছে -7/2, মাইনাস আর বলতে এখানে 13/2, সাইন থিটা হচ্ছে 5/13। এখন এটাকে যদি হিসাব নিকাশ করা যায়, তোমরা যদি হিসাব নিকাশ করে দেখো তাহলে এটা আসবে -3,6। তাহলে এইটা একটা বিন্দু পাইলাম, এইটা একটা বিন্দু পাইলাম, এই দুইটা বিন্দুই কিন্তু আমাদের অ্যান্সার। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এইভাবে মনে রাখতে পারো বিন্দুর স্থানাঙ্কগুলো এখানে যে দেখতে পাচ্ছ, তাহলে ঢালটা যদি এখানে ধনাত্মক হয়, যেমন এখানে তোমাদের ঢাল দেওয়া আছে 5/12, এখানে কিন্তু ঢাল ধনাত্মক, তাহলে ঢাল ধনাত্মক হলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক হবে। আর যদি ঢালে ঋণাত্মক হয় তাহলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে। তাহলে ঢাল থেকে আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দিয়া আমাদের অতিভুজ এগুলা বের করে নিতে হবে। এটা ঋণাত্মক থাকলেও ওটা কোনো সমস্যা নাই, একটা চিত্র দিয়া ধনাত্মক ধরে একটা চিত্র ধরে সাইন কস তোমরা বের করে নিবে। তখন এই স্থানাঙ্কগুলো যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে এইভাবে তখন বিন্দুগুলোর স্থানাঙ্ক তোমরা বের করতে পারবে। তোমরা এবার 61 নাম্বার এই অঙ্কটা দেখো। এইখানে 61 নাম্বার এই অঙ্কটা আসলে এখানে 3E অনুশীলনী সর্বশেষ অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু ব্যতিক্রম, আসলে এই অঙ্কগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না। তো বিভিন্ন এখানে ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এগুলো আসতে পারে, যেমন আমরা যে 60 নাম্বার অঙ্কটা করলাম ওগুলো আমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু আসবে না। তো যাই হোক, এখানে দেখো যে কোনো একটি ছাত্রাবাসের সদস্য সংখ্যা x, তাহলে কোনো একটি ছাত্রাবাসের সদস্য সংখ্যা x এবং মোট ব্যয় হচ্ছে y। তার মানে একটা ছাত্রাবাসে যে এক সংখ্যক সদস্য রয়েছে সেগুলোর হচ্ছে ব্যয়, মোট এদের পিছনে যে ব্যয় হয় ব্যয় হচ্ছে তোমার হচ্ছে y। এখন 12 জন সদস্যের জন্য মোট খরচ এইখানে 1040, এখানে 12 জন সদস্য সংখ্যা মানে ওটা x বোঝাচ্ছে, আর যেটা খরচ ওইটাকে ব্যয়। আবার এবং এখানে বলছে 20 জন সদস্যের জন্য মোট খরচ 1600 টাকা হলে এক নাম্বার তোমার বলছে এক্স ও ওয়াই এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক, মানে এক্স আর ওয়াই এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক বলতে তোমার একটা সমীকরণ নির্ণয় করতে বলছে। আবার 2 নাম্বার কি বলছে, সদস্য সংখ্যা 15 হলে মোট ব্যয় কত হবে, সদস্য সংখ্যা যদি 15 হয় মোট ব্যয় কত। এখন 1 নম্বরের বিষয় দেখো, ছাত্রাবাসের এইখানে সদস্য সংখ্যা যেটা বলছে এক্স আর এখানে মোট ব্যয় হচ্ছে ওয়াই। এখন যেটা এইখানে ধরি যে তোমাদের ওখানে দেওয়া আছে 12 জন সদস্যের মোট খরচ, সদস্য তাহলে 12, তাহলে এইখানে এই যে 12 জন আছে এটা সদস্য সংখ্যা ধরলাম x1 ইকুয়াল হচ্ছে এই যে 12, সদস্য সংখ্যা 12, আর এখানে ব্যয় বলতে তো ওয়াই, এটাকে y1 ধরলাম, এই যে 1040 এটা হচ্ছে আমাদের ব্যয়। এবং আবার কি আছে, এবং তোমরা দেখো এই যে তোমাদের পরের ক্ষেত্রে সদস্য সংখ্যা 20 জন সদস্যের, তাহলে x2 হচ্ছে 20, আর এখানে y2 ব্যয় হচ্ছে কত 1600, তাহলে y2 হচ্ছে 1600। তাহলে x আর y মিলে কিন্তু একটা বিন্দু হয়, তাহলে এইটা একটা বিন্দু, অতএব আমরা যদি x1, y1 লিখি তাহলে এইটা ইকুয়াল হবে কি এই যে 12 আর 1040 এটা হচ্ছে। এবং আমরা যদি এখানে x2 y2 লিখি, এই যে x2 y2, তাহলে এখানে x2 বলতে এটা 20, y2 বলতে তো এই যে 1600 হচ্ছে। তাহলে x1 y1 x2 y2 পাইলাম। এখন x1 y1 আর x2 y2, এই যে এখন যে x1 y1 ও হচ্ছে কি x2, y2 বিন্দুগামী, এই দুইটা বিন্দু গামী সলেখার সমীকরণ নির্ণয় করব। তা দুইটা বিন্দুগামী সলেখার সমীকরণ কি হবে তোমরা কিন্তু এটা জানো। তাহলে এত বিন্দুগামী সলেখার সমীকরণ আমাদের কি হবে, আমরা জানি যে x মাইনাস x1, এই যে x1 মাইনাস আমাদের হচ্ছে x2 ইকুয়াল হচ্ছে আমরা কি জানি যে y মাইনাস y1, আর এই যে y মাইনাস y1 আর y1 মাইনাস এই যে y2 আমরা এটা জানি।
তো এখন এখানে এক্স মাইনাস এক্স ওয়ান বলতে তো এই যে 12, এক্স ওয়ান বলতে 12, তাহলে এক্স ওয়ান 12, এক্স টু কত 20। তারপর এখানে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে আমরা কত পেলাম 1040, এই যে 1040। এখন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু 1040 থেকে আমরা বিয়োগ দিব এই যে 1600, তার 1040 থেকে 1600 বাদ দিলাম। তাহলে এখন দেখো এইটা হিসাব করলে এক্স মাইনাস এই যে 12, 20 থেকে 12 বাদ দিলে তো -8 হচ্ছে, 20 থেকে 12 বাদ দিলে -8। তাহলে 20 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে এটা হচ্ছে -8। এখন 1040 থেকে যদি 1600 বাদ দিই তাহলে কি হবে তোমরা একটু হিসাব করে দেখো। 1040 থেকে 1600 যদি আমরা বাদ দিই তাহলে এখানে -560। এখন এই মাইনাস মাইনাস আমাদের বাদ যাবে এমনিতে। যাই হোক, এটা যদি তোমরা এখন হিসাব করে দেখো 8 দ্বারা এটা ভাগ দিলে ফের এটা কত হবে, 8 দ্বারা এটা ভাগ দিলে কিন্তু 70 হয়ে যাচ্ছে। 70 তাহলে এটার সাথে গুণ হবে 70 ইন্টু এ যে এক্স মাইনাস 12 আর ওয়াই মাইনাস এখানে 1040। এই হিসাবটা তোমরা নিজেও করতে পারো, কোনো সমস্যাই নেই। তাহলে এই 1040 যদি এদিক চলে আসে তাহলে ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এখানে 70x, এখানে 70 এর সাথে 12 গুণ, এটা হবে 7 বারাং এখানে কত 84, আর এখানে 1040 তো এটা এদিকে আসে যোগ হবে, তাহলে এখানে তোমাদের 200 থাকবে। যাই হোক, এটা তোমরা হিসাব করে নিবে। তাই এই হয় যা নির্ণয় আর কি সরলরৈখিক সম্পর্ক। তাহলে এটা আমাদের কি নির্ণয় করতে বলছে, এক্স ও ওয়াই এর মধ্যে সরলরৈখিক সম্পর্ক। তাহলে যা নির্ণয় এইখানে সরলরৈখিক সম্পর্ক, এটা তোমরা খালি লিখে দিবে, এটা হচ্ছে আমাদের নির্ণয় সরলরৈখিক সম্পর্ক পেয়ে গেলাম। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এখন 2 নাম্বার দেখো, 2 নম্বরে যেটা বলছে সদস্য সংখ্যা 15 হলে মোট ব্যয় কত। তাহলে ওয়াই ইকুয়াল এটাই কিন্তু আমাদের ব্যয়, ওয়াই ইকুয়াল যে আসলো এটাই কিন্তু আমাদের ব্যয়। তাহলে সদস্য সংখ্যা এখানে যদি আমরা বসাই তাহলে এখানে ব্যয়টা চলে আসবে। তাহলে এক্স হচ্ছে সদস্য, ওয়াই হচ্ছে ব্যয়। তাহলে এই আয় আর ব্যয়ের মধ্যে যে এটা একটা সম্পর্ক কিন্তু আমাদের চলে আসলো। তাহলে আয় আর ব্যয়ের মধ্যে সম্পর্ক আসলো। এখন শুধু আমরা সদস্য সংখ্যা বসালেই আমরা ব্যয়টা বের করে নিতে পারবো। এখন সদস্য সংখ্যা কি বলছে দেখো, এই যে সদস্য সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা কত বলছে 15। তাহলে সদস্য সংখ্যা এক্স ইকুয়াল এই যে 15 হলে, তাহলে সদস্য সংখ্যা যদি 15 হয় তাহলে মোট ব্যয় কত, তাহলে মোট ব্যয় কত, তাহলে এই সমীকরণে আমরা বসালেই পাবো y ইকুয়াল এই যে তোমাদের 7x, না এখানে 70x প্লাস এই যে 200 আছে। তাহলে x এর মান এখন যদি আমরা 15 দিই, এখানে 15 দিই আর 200 এখানে যোগ করে দিই, হিসাব করলে যেটা আসবে তাহলে এখানে তোমাদের হচ্ছে 1050, এটা হচ্ছে 1050 আর এখানে 200 যোগ করে কত হচ্ছে তোমাদের হচ্ছে 1200 এই যে 50 টাকা। তাহলে এখানে সদস্য সংখ্যা যদি 15 হয় তাহলে মোট ব্যয় হচ্ছে এই যে এত টাকা আমরা পেয়ে গেলাম। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো তারপরে আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। তার তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী অনুশীলনী 3F এর ক্লাসে।